আমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছি আমাদের রাজ্যের প্রধান প্রশাসক তথা মুখ্যমন্ত্রী আর.জি. কর কাণ্ডের প্রধান যিনি অভিযুক্ত সেই সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন। খুব সোচ্চারে তিনি বলছেন সঞ্জয় রায়ের ফাঁসি দিতেই হবে। একেবারে সভায় দাঁড়িয়ে তিনি বলছেন যে সঞ্জয় রায় এত বড় অপরাধ করে কিছুতেই পার পেতে পারেন না। আমরা এর আগে জানি আর.জি. কর কাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছিল, কিভাবে রাজ্য সরকার প্রথম পর্যায়ে বিভিন্ন প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছিল, সেসব আমাদের জানা আছে। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী এভাবে সঞ্জয়ের ফাঁসি চেয়ে এমন সোচ্চার হয়ে উঠলেন কেন? কারণ আছে, কারণ এর পিছনে একটা অঙ্ক আছে, নিখুঁত অঙ্ক। কি সেই অঙ্ক বলবো, তবে সেই অঙ্কটা শুনতে হলে আপনাদের আমার এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি অনুপম, দ্য বেঙ্গল টুডে এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী একেবারে ফাঁসি চেয়ে সভায় বলে বেড়াচ্ছেন। কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো, শুনুন মুখ্যমন্ত্রী কি বলছেন। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসি অর্ডার করে দিতে পারতাম। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বলল। আসলে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইবার এতটা তাগিদ আছে কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চিনি, যারা জানি, তার রাজনৈতিক ধরন সম্পর্কে যাদের ধারণা আছে, তারা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা খুব ভালো বোঝেন। কিভাবে আপাত সত্য দিয়ে সবাইকে গ্রাস করতে হয় সেটা তিনি বরাবর করে এসেছেন। এই আপাত সত্য, উপর সত্য, এটাকে ধরেই তিনি বারবার এগিয়েছেন। ভালো করে খেয়াল করুন, আর.জি. করের ঘটনা যখন ঘটল তারপরে পর্যায়ক্রমগুলো যদি আপনারা মনে করেন তাহলে দেখবেন যে প্রথম থেকেই এই ঘটনাটাকে ধামা চাপা দেবার চেষ্টা করা হয়েছিল। তারপর তদন্তের পরিপ্রেক্ষিতে একটু করে যাবতীয় বিষয়গুলো যখন আসছে, তখন সঞ্জয় রায়কে যদি সর্বদোষ বা সঞ্জয় রায় সমস্ত দোষের হোতা এটা যদি নির্ধারণ করা যায়, তাহলে সব ক্ষেত্রে সুবিধা হয়। রাজ্য সরকারের সুবিধা তো বটেই, আর সেই জন্যই ফাঁসি চাওয়ার পক্ষে এতটা উদ্গ্রীব। ভেবে দেখুন, সিবিআই তদন্ত করেছে, সিবিআই এর তদন্তের পরিপ্রেক্ষিতে শিয়ালদা কোর্ট থেকে জানানো হয়েছে যে যাবজ্জীবন। তারপরেই ফুঁসে উঠেছেন আমাদের রাজ্যের প্রধান, তিনি বলেছেন ফাঁসি হলো না কেন। এবং বাবা মা নন, এমনকি সিবিআইও নয়, রাজ্য সরকারের পক্ষ থেকেই প্রথমে চলে যাওয়া হয়েছে হাইকোর্টের বিচারক স্বাভাবিকভাবেই জানতে চেয়েছেন যে আপনারা যে ফাঁসি চাইছেন বাবা মাকে জানানো হয়েছে, তার বাবা মা জানেন? বলা হয়েছে যে না, জানানো হয়নি। বোঝা যাচ্ছে যে ফাঁসি চাইবার তাগিদটা রাজ্য সরকারের পক্ষে বা রাজ্য সরকারের জন্য ভীষণ জরুরি। যদি ফাঁসি হয়ে যায় সঞ্জয় রায়ের, তাহলে এই কেসটা মোটামুটিভাবে ফুল স্টপ পড়ে যাবে। সেটাই চাইছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ প্রথম থেকে এই মামলাকে ঘিরে বা আর.জি. করের এই ভয়াবহ ঘটনাটাকে ঘিরে রাজ্য সরকারের বিভিন্ন দিকের গাফিলতি এবং সামগ্রিক বিচারে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে একটা
দুর্নীতি বাসা বেঁধেছে সেটা সামনে চলে এসেছে। সেই দুর্নীতির প্রসঙ্গটা যেভাবে কর্তব্যরত একজন চিকিৎসককে সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষণ করা হলো, খুন করা হলো, তাতে শুধুমাত্র একজন ব্যক্তি দায়ী। কি করে ঢুকতে পারলো সঞ্জয় রায় সেদিন রাতে? কারা ঢুকতে দিয়েছিল? কারা যোগাযোগ রেখেছিল? অত তাড়াতাড়ি পোস্টমর্টম রিপোর্ট করার জন্য কারা ব্যস্ত হয়ে পড়েছিল? কারা তার বাড়িতে খবর দিয়েছিল ভুল তথ্য দিয়ে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে? কারা? অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলো সব চাপা পড়ে যাবে যদি সঞ্জয় রায়ের ফাঁসির ঘোষণা করে দেওয়া যায়। সেই জন্যই এত উদ্গ্রীব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সত্যিই যদি তিনি এই ঘটনায় মর্মাহত হতেন, যন্ত্রণা পেতেন, তাহলে তো সবার আগে তিনি বলতেন এমন ঘটনা হাসপাতালের ভিতরে ঘটলো কী করে, সে বিষয়ে তিনি তদন্ত করতেন। সন্দীপ ঘোষ, যাকে তিনি প্রমোশন দিয়েছিলেন, অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে প্রমোশন দিয়েছিলেন, প্রমোশন দেওয়া যায় কারণ তার একটা প্রতিষ্ঠানের মধ্যে তো এই ঘটনা ঘটেছিল। যে পুলিশ অফিসাররা তদন্ত করতে গড়িমসি করেছে তাদের কোনো জিজ্ঞাসাবাদ করেছেন? বিনীত গোয়েল তদানীন্তন পুলিশ কমিশনার কি করছিলেন মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন? তিনি বলছেন আমি 2টো পর্যন্ত, সেদিন রাতে 2টো পর্যন্ত নাকি তিনি গোটা বিষয়টা তদারকি করেছেন। পুলিশ মন্ত্রী হিসেবে সেই তদারকির গোটা বিষয়টা তিনি সামনে এনেছেন? আনেননি। ফলে তদন্ত যদি সামগ্রিকভাবে চলতে থাকে তাহলে আমাদের রাজ্যের যিনি প্রধান প্রশাসনের মাথা, যিনি একই সাথে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, ভালো করে ভেবে দেখুন তিনিও তদন্তের আওতার বাইরে থাকতে পারেন না। কোনো একটা অজানা কারণে সিবিআইয়ের যে তদন্তের গতি প্রকৃতি সেটা নানাভাবে ঘুরে গেছে। আমরা জানি না সিবিআই কেন এ বিষয়ে যারা সন্দেহভাজন তাদের সকলকে জিজ্ঞাসা করেনি। সাধারণ বুদ্ধিতেই যাদের বোঝা যাচ্ছে যে এদের সঙ্গে যোগাযোগ থাকা সম্ভব, তাদের যোগাযোগ থাকাটা খুবই সম্ভব, তৎসত্ত্বেও সিবিআই তাদের জিজ্ঞাসা করেনি। অনেকে সেটিংয়ের গল্প বলছে, আমরা জানি না, কিন্তু আমাদের প্রশ্ন থাকছে। আর এই প্রশ্নগুলো যাতে না থাকে, এই প্রশ্নগুলো যাতে উধাও হয়ে যায়, সেই জন্যই আমাদের রাজ্যের প্রধানের ফাঁসি নিয়ে এত ব্যস্ততা। তিনি প্রথমেই ফাঁসি চাই বলে রাস্তায় নেমেছিলেন, আর এখন যখন শিয়ালদা কোর্ট বলেছে যাবজ্জীবন, তখন তিনি বুঝতে পারছেন এই যাবজ্জীবন বলে আসলে তার অস্বস্তিটাকে, কোট আনকোট অস্বস্তি, রাজ্যের প্রধান প্রশাসনের অস্বস্তিটাকে টিকিয়ে রাখল শিয়ালদা কোর্ট। এই জন্যই বারবার ফাঁসির দাবিতে সোচ্চার হচ্ছেন। আগ বাড়িয়ে তিনি চলে গেছেন হাইকোর্টে। হাইকোর্টে অবশ্য তিনি রীতিমতো ধাক্কা খেয়েছেন। যে প্রশ্নগুলো বিচারক করেছেন তার সদুত্তর তারা দিতে পারেননি। আর সবচেয়ে বড় কথা, আরজিকর কাণ্ডে সব থেকে বেশি বিপর্যয় যাদের নেমে এসেছে যেই পরিবারটাতে, সেই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে ওনার আর কিচ্ছু করতে হবে না। উনি যেভাবে গোটা বিষয়টা প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তারপরে ওনার আর কিচ্ছু করতে হবে না, উনি এখন চুপচাপ বসে থাকুন। লক্ষ্যটা পরিষ্কার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করেই আরজিকরের মৃতার বাবা মা এই কথাটা বলছেন। স্বাভাবিকভাবেই এখানেই আমাদের মুখ্যমন্ত্রীর তথা পুলিশ মন্ত্রীর অস্বস্তি। তিনি এই অস্বস্তিটাকে বন্ধ করবার জন্যই সরাসরি ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন। তার অনুগত সবাই তারা ফাঁসি ফাঁসি করে চেঁচাচ্ছেন এই কারণেই যে সামগ্রিক অপরাধের চক্রটা যাতে সামনে না আসে। ফাঁসি হয়ে গেলে সাধারণ মানুষের যুক্তি বুদ্ধি অনেকটা থিতিয়ে যাবে, তারা প্রতিবাদ থেকে সরে যাবে। যাক, আর কিছু না হোক, ফাঁসি তো হলো, এই একটা বোধ বা এই একটা ভাবনা তাদের তাড়িত করবে। তাই 2026-এর আগে আমিই তো ফাঁসি চেয়েছিলাম এবং শেষ পর্যন্ত ফাঁসি হলো, এটা বলা যাবে। এই অঙ্কটাই কষছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের ইতিহাসটা পর্যালোচনা করি, ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে দেখব আপাত সত্যকে নিয়ে তিনি এগিয়েছেন, গভীরতায় কখনো যাননি। সিঙ্গুর বলুন কিংবা এর আগে যা যা ঘটনা ঘটেছেন, তিনি আপাত সত্যের উপরে নির্ভর করেই তার রাজনৈতিক শক্তিকে বৃদ্ধি ঘটিয়েছেন। গভীরতায় যান না তিনি। ফাঁসি চাই
এই কথাটা বলে সবার মধ্যে এই ভাবনাটা যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অন্য প্রসঙ্গগুলো আড়াল হয়ে যায়। অর্থাৎ এই ঘটনাটা ঘটলো কি করে, কিভাবে ঘটলো, কারা কারা দোষী, কাদের অযোগ্যতায় সরকারি হাসপাতালের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, সেগুলো আড়াল হয়ে যাবে। এই চিন্তা করেই তিনি বারবার করে ফাঁসির এই আওয়াজটাকে সামনে নিয়ে আসছেন, এবং তার সঙ্গে তার দ্বারা অনুগতরা তারাও ঠিক এটাই করবেন। আর সাধারণ মানুষের মধ্যে একটা অংশ তো নিশ্চয়ই, যে এত বড় একটা ঘটনায় কেন ফাঁসি হবে না, এই ভাবনাটা সাধারণ মানুষকে তাড়িত করবে খুব স্বাভাবিকভাবে। সেই স্বাভাবিক তাড়নাটাকেই ব্যবহার করতে চাইছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। মানুষের সাধারণ চাহিদাটাকে ব্যবহার করতে চাইছেন। আমি আবারও বলছি, ঠিক এই ব্যবহারের তাগিদ থেকেই ফাঁসির দাবি, ফাঁসি 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 বলে সাধারণ মানুষকে এই ঘটনার যে বৃহত্তর গণ্ডি সেটাকে ভুলিয়ে দিতে চাইছেন তিনি। ভুলিয়ে দেওয়াটা তার অভ্যাস। অন্য সমস্ত কিছু ভুলিয়ে দিয়ে একটা বিষয় সামনে রেখে সেখান থেকে ভোটের ফায়দা তোলাটা তার অভ্যাস। তিনি এই অভ্যাসে একেবারে সবাইকে ছাপিয়ে গেছেন। কেউ কেউ বলেন অন্যকে ভোটের রাজনীতিতে তিনি মাস্টার ডিগ্রি করছেন, সবাইকে হারিয়ে দিতে পারেন, তিনি পারেন। কিন্তু সত্যটা চাপা পড়ে যাচ্ছে বারবার, আর এই সত্য চাপা দেবার জন্যই তার এই প্রয়াস। আমরা আবারও বলছি, মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে যেভাবে সোচ্চার হয়েছেন, সেটা একটা খণ্ডিত অংশ। তিনি সত্যটাকে চাপা দিতে চাইছেন। হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে দুর্নীতি, যেভাবে দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়ছে, সেই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন আরজি করের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ। এই প্রথম, ভালো করে ভেবে দেখুন, এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা ক্ষোভ সামনে চলে এসেছিল। যে মানুষটা রাজনৈতিক পরিচয় নেই, সেই মানুষটাও এই ঘটনায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। এখানেই ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, ভয় পেয়ে এই আরজি কর কাণ্ডের তদন্ত যেন আর বেশি দূর না এগোয়, সেই জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তাই ফাঁসি আর ফাঁসি, বারবার এই ফাঁসির দাবিতে তিনি সোচ্চার হচ্ছেন। ফাঁসি হলে এই ঘটনায় একটা ফুল স্টপ পড়বে, যেটা তার জন্য খুব দরকার। কারণ তার রাজনৈতিক জীবনে এই প্রথম সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন, তার চেহারার একটা অংশ মানুষ দেখে ফেলেছে। এই জন্যই বারবার ফাঁসি চাইছেন। অঙ্কটা আসলে এখানেই, এই অঙ্কতেই তিনি চাইছেন ফাঁসি হলে তার বিরুদ্ধে ওঠা যে জনরোষ, সেটা স্থিমিত হয়ে যাবে। এভাবেই যে কোনো জনরোষকে তিনি বারবার থামিয়ে দিতে চান। বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, বিভিন্নভাবে তার প্রশাসনকে তিনি এই কাজে ব্যবহার করছেন। এটা নিয়ে আলোচনা করতে গিয়ে হঠাৎ করে মনে পড়ল বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মিরাতুন নাহারের কথা। তিনি চমৎকার বলেছেন প্রতিক্রিয়াতে, যে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী সঞ্জয়ের ফাঁসি নিয়ে সোচ্চার হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের সেই লাইনটা খুব মনে পড়ে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মিরাতুন নাহার কি বলেছেন, সেটা দিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন শেষ করব। দেখুন মিরাতুন নাহার কি বলেছেন। সঞ্জয় রায় আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধানের অনুগত শিষ্য। তিনি সম্প্রতি এই পুলিশ সিভিল ভলেন্টিয়ার পদে নিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির নিদান দিয়েছেন। এই নিদানটি শোনার পর আমার সঞ্জয় রায়ের পক্ষ থেকে বারবার মনে হচ্ছে, যেহেতু যিনি নিদানটি দিয়েছেন তিনি একজন কবি মানুষ, সেহেতু বিশ্বকবি কবির কথায় সঞ্জয় রায়ের পক্ষে একটি কথাই উচ্চারণ করতে ইচ্ছে করছে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ দোষী বটে।